জিএম কাদের নামে যাকে আমরা সবাই চিনি, গোলাম মোহাম্মদ কাদের, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং নিশ্চয়ই রাজনীতিতে অনেক ঝড় ঝঞ্ঝা পার করে আপনি এখনো পর্যন্ত এই অবস্থায় রয়েছেন। আমি প্রথমেই আপনার কাছে একটু জানতে চাই, নিশ্চয়ই অনেক বিষয়ে কথা বলবো আপনার কাছে। রাজনৈতিক শূন্যতা থেকে শুরু করে জঙ্গিবাদের উত্থান হয়েছে কিনা, বা হয়ে থাকলে সেটা কি অবস্থা আছে, ডিপ স্টেটে খেলা কতখানি চলছে, যুক্তরাষ্ট্রের চাওয়া কি, ভারতের সাথে আমাদের সম্পর্ক কোন অবস্থা রয়েছে, এবং অবশ্যই বাণিজ্য চুক্তি নিয়েও মতামত জানতে চাইবো, যেহেতু এই বিষয়ে আপনার যথেষ্ট দখল রয়েছে। আমি প্রথমে একটু জানতে চাইছি যে বর্তমান সময় রাজনীতিকে আপনি কোন ধরনের সংকেত হিসেবে দেখছেন আগামী রাজনীতির জন্য? কোন ধরনের অশনি সংকেত নাকি শুভ সংকেত? না, সত্যি কথা বলতে বলা ইচ্ছে করছে না, তাও বলতে হচ্ছে অশনি সংকেত দেখছি। এমনিতেই একটা অস্থিরতা বিরাজ করছে সামাজিক এবং অর্থনৈতিক সেক্টরে এবং সার্বিকভাবে রাজনৈতিক আহ, পুরো অবস্থাটাই অত্যন্ত অস্থির আর কি। অস্থিতিশীল, সবসময় মনে হয় যেন একটা ভূমিকম্প হচ্ছে। তার মধ্যে বড় ধরনের একটা এই ইরান আর সঙ্গে যে যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েল এবং আমেরিকার, এসব কারণে যে সারা পৃথিবীতে যে অর্থনৈতিক মন্দা একটা শুরু হয়ে গেছে, তার ধাক্কায় এটা বড় ধরনের একটা কি বলবো অস্থিরতার পরে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। কোনো স্থিতিশীল অবস্থায় পড়বো। আমাদের একটা ধারণা ছিল যে ইলেকশনটা করা হচ্ছে, একটা ইনক্লুসিভ ইলেকশন হবে, তার মাধ্যমে সবাই মিলে আবার দেশটাকে আমরা একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আসলে অর্থনৈতিক অনিশ্চয়তা বা স্থিতিশীলতার যে অসুবিধা দেখাচ্ছে, সামাজিক অস্থিরতা, এগুলো একটা জায়গায় স্তরে এসে কমে যাবে এবং আস্তে আস্তে এটা চলে যাবে। তখন আমাদের দেশে আবার বিনিয়োগ আসবে, স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হবে, আবার আমাদের ডেভেলপমেন্ট হবে, গ্রোথ হবে, জব ক্রিয়েশন হবে। তো এবারকার নির্বাচনটা যে কোনো কারণে হোক ইনক্লুসিভ হয়নি। আর বিভিন্নভাবে এই পাস্ট কেয়ারটেকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কন্টিনিউটির মতো অনেক কিছু এখনো চলছে। ফলে স্বাভাবিকভাবে এই স্থিতিশীলতাটা আমরা নিশ্চিত হতে পারছি না। রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে যথেষ্ট ধরনের একটা চ্যালেঞ্জ সামনে সরকারকে ফেস করতে হবে। কিন্তু আপনার নেতৃত্বে যে জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি দেখলাম যে ইলেকশনে অংশগ্রহণ করলো। আপনি যে জাতীয় পার্টি, যে ইলেকশনকে বলছেন যে 12% মানুষও এতে অংশগ্রহণ করেনি, ভোট দেয়নি। যেই কয় পার্সেন্টই হোক, জাতীয় পার্টি দেখলাম যে একটা সিটও পেল না। আওয়ামী লীগকে তো একেবারে মোটামুটি রাজনীতির বাইরে রাখা হলো, শুধু নির্বাচন থেকেই নয়। এই জায়গা থেকে কি আপনার মনে হয় যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করার জন্য বিশেষ একটা শক্তি খেলা করছে, অথবা সেটি ডিপ স্টেটের খেলা বা যুক্তরাষ্ট্রের খেলা? আপনার কাছে কি মনে হয়, নাকি এটি সাধারণ গাণিতিক নিয়মেই চলছে রাজনীতিটা? আমার যেটা ধারণা হচ্ছে সেটা হলো যে একটা একতরফা ভাবে দেশ এটা এই আন্দোলনের পর থেকে, জুলাই আন্দোলনটা সার্বিকভাবে মোটামুটি শতকরা 99% মানুষই অংশগ্রহণ করেছিল। তো পরবর্তীকালে দেখা গেল যে স্বাধীনতা যখন আমাদের 5ই আগস্টের পরে হঠাৎ করে একটি গ্রুপ বলা শুরু করলো যে বিশেষ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটাকে প্রকাশ করলেন যে আমাদের যে ছাত্র সমন্বয়ক এর একটা ম্যাটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে এটা কাজ করেছে, এই জনগণের কথা না, তারাই এটা অর্জন করেছে এবং তাদের পিছনে আরো কিছু শক্তি ছিল বলে জামাত পরে দাবি করলো যে আমরা জামাত শিবির আমরা এর মধ্যে ছিলাম। তখন থেকে তাদের একটা কতগুলো জিনিস শুরু হয়ে গেল। সেটা হলো তারা একটি অংশকে, যেটাকে তারা মনে করছে যে কোনো না কোনো ভাবে যারা শেখ হাসিনার দ্বারা নির্যাতিত হয়নি কোনো ক্রমে, বা তারা যাদেরকে মনে করছে শেখ হাসিনার দোষর, যাকে মনে করছে তাদেরকে দোষর ট্যাগ দিয়ে তারা বাকি সবাইকে দেশপ্রেমিক বললো। যারা এই আন্দোলনে কিন্তু যারা সন্ত্রাসী জঙ্গি, যারা বিভিন্নভাবে সন্ত্রাস জড়িত ছিল, যারা বিভিন্ন সময় কারাগারে বিচার করে যাদেরকে আটক করে রাখা হচ্ছে, সবই তারা দেশপ্রেমিক হিসেবে গণ্য হলো। যারা সাম্প্রদায়িক রাজনীতিতে মানে বেশি ভূমিকা রেখেছিলেন সেই আগে পাকিস্তান আমল থেকে শুরু করে সেই জামাত ইসলাম, সেই ছাত্র শিবির, তারা সবাই একটা দেশপ্রেমিক হিসেবে চিহ্নিত হলো। এবং অপরপক্ষ যা তার যেটা লিবারালস, মোরলেস লিবারালস, আওয়ামী লীগ বা তার সঙ্গে যারা ছিলেন বা আর বাকি যারা আমরা দল ছিলাম, তাদেরকে তারা একেবারে অন্যায়ভাবে একেবারে তার দোষর চিহ্নিত করে তাদেরকে তারা নিশ্চিহ্ন করে দেবেন, এই ধরনের একটি ঘোষণা দিলেন এবং নিশ্চিহ্ন করা শুরু করলেন। এখন রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন তো হলোই, তারপরে যেটা করলো পথে ঘাটে মব সৃষ্টি করে তাদেরকে যেখানে সেখানে দেখে হত্যা করা, তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া। আমাদের পার্টি অফিসে যখন মানে এদের কথা হলো এরা তাদের তাদের চেয়ে মতের বাইরে যে অর্ধেকের বেশি তাদেরকে এরা নিশ্চিহ্ন করে দেবেন। এবং সেই নিশ্চিহ্ন করার প্রক্রিয়া তারা এই এখন পর্যন্ত তারা ঘোষণা দিয়ে যাচ্ছেন। তাদের যারা নেতা তখন তৎকালীন সময় ছিলেন, যেহেতু তারা বলছেন আমরা অর্জনটা করেছি,
জনগণের এখানে কিছু না, জনগণকে আমরা বোকা বানিয়ে সামনে নিয়ে এসেছিলাম। এখন এই অর্জনের সুফল আমরা ভোগ করব। ফলে সংস্কার আমাদের নিজের ইচ্ছে মতো করবো, বিচার আমরা নিজের ইচ্ছে মতো করবো, নির্বাচন আমরা নিজের ইচ্ছে মতো করবো, এটা তারা ঘোষণা দিলেন। এবং এর থেকে যারা বাইরে আছেন তাদেরকে আমরা নিশ্চিহ্ন করে দেবো যে আমরাও এটা আমাদেরটাকে, আমি কেন জানি না এটা কিভাবে তারা করলো, দোষর বললো, কোনো কারণ ছিল না দোষর বলার। আমরা একটা সক্রিয়ভাবে এই আন্দোলনের সঙ্গে ছিলাম, প্রমাণ সাক্ষী, প্রত্যেকটা নিউজ পেপার, প্রত্যেকটা টেলিভিশনে আমাদের বক্তব্য আছে আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং আন্দোলনের পরে 2 মাস পর্যন্ত আমরা এদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমাদের পার্টির দোষর হওয়ার যে কয়েকজন ছিল, কয়েকটা লোক মাত্র। সার্বিকভাবে পার্টি কোনো সময় কারো দোষর ছিল না। আমরা আওয়ামী লীগের সঙ্গে যখন ছিলাম তখনও আওয়ামী লীগের খারাপ কাজকে আমরা সমর্থন করি নাই। আওয়ামী লীগের সঙ্গে মন্ত্রী হিসেবে থেকেও আমি মন্ত্রিত্ব থেকে রেজিগনেশন দিয়েছিলাম, যেখানে আমার মনে হয়েছে এটা দেশের জনগণের প্রতি আমার দায়বদ্ধতা আমি পূর্ণ করতে পারছি না। তার পরবর্তীকালে 2014 সালে নির্বাচন মন্ত্রী হিসেবে আমাকে বলা হয়েছিল যে আপনি নির্বাচন করেন এবং নির্বাচন থাকেন, আপনার আমার উইথড্রল এটা অ্যাকসেপ্ট করা হয়নি, আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন বিনা বিনা, কারণ অর্ধেক লোক তো চলে গেছে তখন। আমি কিন্তু সেটাও গ্রহণ করিনি। 2014 সালের পরে আমাকে মন্ত্রী হিসেবে, টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আহ্বান করেছে, আমি সেটাও গ্রহণ করিনি। এবং আমাদের দলের প্রায় 270 জনের মতো ক্যান্ডিডেট কিন্তু আমরা উইথড্র করেছিলাম। অনেককে বলা হয়েছিল যে আপনারা থাকেন, আপনাদের যে অপোনেন্ট সে নাই, কাজে আপনারা ডিক্লেয়ার হয়ে যাবেন। আমরা কিন্তু ওটা রাজি হইনি, অনেকে আমাদের সঙ্গে আছে। কাজে আমরা কোনো সময় দোষর ছিলাম না। আমরা যখন আওয়ামী লীগের সঙ্গে ছিলাম তখন আমরা তাদের দোষর যে কারণে বলা হয় যে আওয়ামী লীগ যে চরম বিতর্কিত তিনটি নির্বাচন 2014, 2018, 2024 প্রত্যেকটিতেই আপনারা অংশগ্রহণ করেছেন। এবং একটা জায়গায় তো সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবকে জোর করে আনা হলো, যেটি আমরা পরবর্তী জানলাম ভারতের তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী সুজাত সিং উনি হঠাৎ করে চলে এলেন, তার সাথে বৈঠক করলেন এরশাদ সাহেবের সঙ্গে, এবং উনি যেতে বাধ্য হলেন, বা তিনি ওই সময় সেম এজে ভর্তি ছিলেন। অনেক ধরনের কাহিনী আমাদের সামনে বেরিয়েছে। যেভাবেই হোক তিনটি নির্বাচনে জাতীয় পার্টির মতন একটা অন্যতম বৃহৎ রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। অনেকেই বলে যদি জাতীয় পার্টি অংশগ্রহণ না করতো তাহলে আওয়ামী লীগ এই নির্বাচনগুলো করা সম্ভব হতো, করলেও বেশি দিন টিকে থাকতে পারতো না। তো সেই জায়গা থেকে কি আপনার কোনো দায় নেই, বা জাতীয় পার্টির কোনো দায় নেই আপনি মনে করেন? এটাই তো একটু আগে বললাম, মানে এটা যে গায়ের জোরে আমার ইচ্ছা আমি চাপিয়ে দিলাম তুমি দোষী, এটা তাদের ইচ্ছায় বিচার, তাদের ইচ্ছায় সমস্ত সিদ্ধান্ত, তাদের ইচ্ছা আমরা নিশ্চিন্ন হয়ে যাব, আমাদের রাজনীতি করতে দেবে, এই একটা গোষ্ঠী। এবং এটাকে এমন ভাবে প্রচারণা করা হচ্ছে, আমি তো বললামই 2014 হিসাব করতে চাননি, ওপেনলি ডিক্লেয়ার দিয়েছিলেন যে বিএনপি জামাত না আসলে একটা এই সরকারের অধীনে আমরা নির্বাচন করবো না। শেখ হাসিনা বলেছিল আমরা সবাইকে নিয়ে নির্বাচন করবো, আমি দেখিয়ে দেবো সরকারে থাকলেও নির্বাচন প্রতীক করা যায়। সেখানে কিন্তু তখন কিন্তু বিএনপি জামাত ওইখানে আসেননি, কিন্তু জাতীয় পার্টি বলেছিল ওরা না আসলে আমরা করবো না। বিএনপি জামাত আসলে, এবং তাদেরকে কিন্তু অনেক কিছু অফারও দিয়েছিল শেখ হাসিনা, যে কিছু মন্ত্রিত্ব, আমি যা মনে আছি যতটুকু, কিছু মন্ত্রিত্ব কিছু জায়গায় আপনারা নিয়ে নেন, আপনারা তারপরে আসেন। তাদেরকে কল করা হয়েছিল, ওনাদের যখন আমাদের বেগম খালেদা জিয়ার ছেলে মারা গেলেন, ওনার ওখানে শোক প্রকাশ করতে গিয়েছিলেন, ওখানেও তাকে রিফিউজ করা হয়েছে। কাজে একতরফা ভাবে কিন্তু বলা যায় না যে নির্বাচন। তারপরেও ঠিক যখন কথা দিয়েছিলেন শেখ হাসিনা, খালেদা, আরে আমাদের এরশাদ সাহেব, যে সবাই না আসলে আমি নির্বাচন করব না, যখন সবাই আসলো না তখন উনি বললেন ডেট বাড়িয়ে দেন এবং তাদেরকে আবার কল করেন, যদি না আসে তাহলে কিন্তু আমরা করব না। কিন্তু উনি তখন বাড়ালেন না, আমাদেরকে করতে বললেন। তারপরে যা হলো, ওনাকে আমরা সবাই রেজিগনেশন উইথড্রল লেটার দিলাম। আমার আর আমার ঈশ্বর সাহেবটা অ্যাকসেপ্ট করা হলো না, সবাইটা যাত্রাটা অ্যাকসেপ্ট করে, অনেকে রেজিগনেশন দিল না, কয়েকজন দেয়নি। পরে বোঝা গেল যে তাদেরকে নিয়ে সরকার একটা চক্রান্ত করে একটা আলাদা করে 20-30 জন লোক নিয়ে তারা একটা আমার ভাবির নেতৃত্বে একটা করলে, ঈশ্বর সাহেবকে সেখানে তারা জোর করে মানে সিএমএস থেকে বন্দি করে নিয়ে, আমি তখন বাইরে বিভিন্ন জায়গায় স্টেটমেন্ট দিলাম, আমার উপরে অনেক হামলা হলো, অনেক কিছু সমস্যা হলো। তারপরে কিন্তু জাতীয় পার্টি ওখান থেকে মানে 90% লোক ওখান থেকে সরে গেছিল। জাতীয় পার্টি যে করেছে এবং এককভাবে যে তারা দায়ী তাও নয়। আরেকটা কথা এখানে বলে দিই, যেটা দোষারোপ করার সময় সবাই বলে, তারপরে কিন্তু এই সরকারের আমলে, এই নির্বাচন কমিশনের আমলে, এই নির্বাচন সিস্টেমের আমলে অবস্থায় বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি লোকাল গভর্নমেন্ট ইলেকশন গুলি করেছে। তারপরে আবার 2018 সালে এসে সব নির্বাচন সকলেই করেছে। আর 2024-এরটা আমি ডিক্লেয়ার দিয়ে বলেছিলাম যে আমি করবো না এবং করতে চাইনি, পরবর্তীকালে আমাকে করানো হয়েছে। এবং সেই সরকারের আমলে আমি বলেছি যে আমাকে জোর করে করানো হয়েছে। আমি ওপেনলি ডিক্লারেশন দিয়েছি, আমি পেপারে স্টেটমেন্ট দিয়েছি, আমার যে ইন্টারভিউ আছে এগুলো আছে। তো সরকার আমলে বলেছি আমাকে জোর করে, আমি এর মধ্যে করার ইচ্ছুক ছিলাম না।
সাম্প্রতিক যে সময়টি সেটি নিয়ে একটু প্রশ্ন করতে চাই। আপনি বলছিলেন যে স্বাধীনতা বিরোধী শক্তি, যুদ্ধাপরাধীরা তারা তাদের মতো করে সবকিছু করার চেষ্টা করছে। কি কথিত সংস্কার কিংবা বিচার কিংবা নির্বাচন। তারা যা করতে চাইছিল আপনার কি মনে হয় সেই খেলাটি এখনো চলছে? মানে বিশেষ একটি রাজনৈতিক শূন্যতা সৃষ্টির কোন জায়গা থেকে তাদের কি খেলা এখনো পর্যন্ত বাকি আছে আপনি কি মনে করেন? অথবা পেছন থেকে যে শক্তিগুলো খেলা করছে তাদের আম তাদের ভূমিকাটা এই মুহূর্তে কি? না, তারা এখন, আমি যেটা মনে করি যে এই নির্বাচনটা একটা সম্পূর্ণ পাতানো নির্বাচন হয়েছে। আমাদের যেটা বলা হচ্ছে 24-এর নির্বাচন ইত্যাদি, তার চেয়েও এটা বেশি পাতানো নির্বাচন হয়েছে। একেবারে আগাছে গোড়া সমস্ত মানুষকে, যারা জিতেছে তাদেরকে জিতিয়ে দেওয়া হয়েছে, যারা হেরেছে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আমি অঙ্ক করে এটা বলে দিতে পারি, বা কয়েকবার বলেছি আমি। কাজে এখানে, এবং আমাদের ব্যাপারে আমি এটা যারা করেছে তাদের মুখ থেকে শুনেছি, সেই জন্য বলছি। তারা আমাকে খবর দিয়েছে যে আপনাদের কোনো হিসাব নিকাশ কিচ্ছু করা হয়নি, আপনাদের গুলোকে আগের থেকে রেজাল্ট ঠিক করা হয়েছে, আগের থেকে সবকিছু ঠিকঠাক করা হয়েছে, এবং আপনারা হারেননি, আপনাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এটা আগে ডিসিশন ছিল। মানে তারা আমাদের কাকে ওই একটা জামাত বাজেয়াপ্ত করে দেবে, সব সর্বত মিলে 1%-এর নিচে ভোট রাখবে, এগুলো করে তারা রেজাল্ট শিট সহ সমস্ত পেপারপত্র রেডি করে আগে থেকে রেডি করে দিচ্ছে। যে আমাদের ব্যাপারে কোনো ইলেকশনই হয়নি। যেটা হয়েছে, বাকিগুলো যেটা হয়েছে সেখানে ইলেকশনের তারা যেটা দেখিয়েছে যে 59.44%, তাহলে ভোট আমাদের হলো প্রায় 13 কোটির মতো, 12,77,00,000 ভোটার। সেখানে সিট আমাদের বুথ হলো 2,44,000, 44,659। এইটার মধ্যে 540 মিনিট বা 9 ঘন্টা সময়ের মধ্যে যদি তারা যেটা বলে সেই সেই ভোট কাউন্ট করতে হলে এক একটা ভোটারকে দুটো ভোট দেওয়ার জন্য, না ভোট আনোটা এটার জন্য সময় দিতে হয় 2.25 মিনিট বা 104 সেকেন্ড। এটা তো একটা ইম্পসিবল, কেন? আর সমস্ত সময়, মানে 1 মিনিট 1 সেকেন্ডও নষ্ট করা যাবে না। এবং সব একটা বুথে না, সমস্ত সেন্টারের সব বুথে, এবং 300 আসনের সব সিট, সকাল থেকে রাত পর্যন্ত ভোট 104 সেকেন্ড পর পরই দুটো করে ভোট দেওয়া হবে। এটা সম্ভব ছিল না, তা দেওয়া হয়নি। মানে পুরা জিনিসটাই একেবারে 100% একটা পাতানো নির্বাচন। কাজে এটা তো ফ্রি হয় নাই, যেহেতু এখানে আওয়ামী লীগ সহ অনেককে বাদ দেওয়া হয়েছে, সবাইকে ইনক্লুসিভ ইলেকশন হয়নি। আর ফেয়ার হয়নি, যেহেতু আমাদের প্রতি বইমাত্র ছিল আচরণ। আমরা ইলেকশন কমিশনে গেছি, সেখানে আমাদের সঙ্গে কথা বলবে না। ইলেকশন কমিশন আমাদেরকে সবাইকে ডাকছেন, আমাদেরকে ডাকবেন না, আমাদের কথা শুনবেন না। তারপরে আবার পরবর্তীকালে যখন এদের দুটোকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হলো, তারা বড় বড় মিটিং করতে হাজার হাজার টাকা খরচা করতেছে, তাদের পিছনে প্রোটোকল। আমাদেরকে একটা পারমিশনও দিচ্ছে না অনেক জায়গায় মিটিং করতে গেলেই একটা ঝামেলা। ওখানে গিয়ে ওই বিরোধী যারা থাকছেন, বিএনপি বা অথবা এই আমাদের জামাতেরা আমাদের বাধা দিচ্ছে, আমাদের ক্যান্ডিডেটদেরকে বাসায় বাসায় গিয়ে থ্রেট করছে, আমাদের লিডারদেরকে থ্রেট করছে, 3জন জেলখানা থেকে নির্বাচন করছে। যে আমাদেরকে কোনো সমান সুযোগ দেওয়া হয় নাই। তার মানে 11 কোটির চেয়ে বেশি মানুষ এই ভোটটাকে বর্জন করেছে, বা এই ভোটে আসেনি, বা এই ভোটে ইন্টারেস্ট পায়নি, যেটাই বলেন। কিছু লোক হয়তো বর্জন করেছে, কিছু লোক, মানে আমাকে অনেকটা আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনারা আপনি আসলেন না। তো একেবারে ম্যাথমেটিক্যাল হিসাবটি আমাদের সামনে দাঁড় করাচ্ছেন। এটা আমি চ্যালেঞ্জ করেছি, এবং এখনো চ্যালেঞ্জ হ্যাঁ, করছি, এখনো সবাইকে চ্যালেঞ্জ করছি, দেখিয়ে দেন যে আপনি আপনার চ্যালেঞ্জ 7 কোটি চ্যালেঞ্জ করে 59 লক্ষ। লাভটা কি? এখন চ্যালেঞ্জ করে লাভটা কি? মানে লাভটা হলো আমাদের এই, যে জি, জি লাভটা কি? না, লাভটা হলো এই যে ভোটটা কোনো ভোট হয়নি। কাজে, এবং যে আমি আরেকটা জিনিস ইন্টারেস্টিং যেটা খেয়াল করলাম, যেটা সবচেয়ে বেশি আমি মনে করি ইম্পর্টেন্ট, যে 11 কোটি লোক ভোট দেয়নি। তাদের মধ্যে অনেকেই বলেছে যে জামাত এবং বিএনপি তো একই জিনিস, স্যার। এবং এটা অনেকে মনে করে এখনো আবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর ইউনূস এদের সঙ্গে আছেন, কোন সময় আবার দেখবেন যে উনি আবার প্রেসিডেন্ট হয়ে আছেন কিনা। মানুষের মধ্যে এগুলো শঙ্কা। আমাদের কি পরিবর্তন হবে? লাভ তো কিছু হলো না। আমরা কার জন্য ভোট দেবো? এই ভোটের আমাদের কোনো লাভ হবে না। তাহলে অনেক আপনি কি মনে নিউট্রাল করেন ভোটার, নিউট্রাল, তার আনডিসাইডেড। আপনি কি মনে করেন যে ডক্টর ইউনূসের খেলা এখনো রয়েছে, তিনি রাষ্ট্রপতি হয়ে যেতে পারেন? অনেকের সংখ্যা রয়েছে, আপনি কি মনে করেন? না, আমি মনে করি এটা সম্ভব না। কারণ এখন যে পজিশনে চলে গেছে দেশ, এখানে ওনার গ্রহণযোগ্যতা যে পর্যায়ে গেছে, উনি খুব, আমি ধারণা করি যে স্বাভাবিক পরিস্থিতি কোনো কারণে যদি এটা নর্মাল না হয়, মানে ওনার পক্ষে সমস্যা হবে। ওনার এবং ওনার সমস্ত প্রায় প্রায় যারা অ্যাডভাইজার ছিলেন, উপদেষ্টা, ওনাদেরকে অনেকে খুব ভালো মানুষ এবং অনেকেই খুব নিরীহ। কিন্তু এই পাওয়ার গেমটা খুব ডেঞ্জারাস গেম। এগুলোতে পরবর্তীকালে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে, আমি মনে করছি। অনেক কিছু এখন বেরিয়ে আসছে যেটা মানে আমার কাছে মনে হচ্ছে যে ওনার জন্য ক্ষতিকারক। সেটা হলো যে কিন্তু কয়েকদিন আগে দেখলাম যে অনেকে হানা বলেন ভোটের জন্য সিএসআর, কর্পোরেট
সোশ্যাল রেসপন্সিবিলিটি ব্যাংকের কিছু থাকে, সেখানে কত নীতিমালা থাকে। উনি ওখান থেকে প্রায় 100-200 কোটি টাকা নেওয়ার চেষ্টা করেছিলেন, এবং ব্যাংককে অর্ডার, যে ব্যাংক থেকে অর্ডার দেওয়া ব্যাংকরা তারপর 3-4 কোটি টাকা ডিসবার্সমেন্ট হচ্ছে। তার মধ্যে একজনকে কোনো বৈষম্য বিরোধী, তাদের কোনো রেজিস্ট্রেশনই ছিল না। তো আমার যে প্রশ্ন ছিল যে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে ডক্টর ইউনূসের অনেক ধরনের ক্ষতি হতে পারে, তিনি যেসব কর্মকাণ্ড করেছেন, বা কিন্তু আমরা দেখছি যে উপদেষ্টা পরিষদের প্রায় সবাই সেফ এক্সিট পেয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে অসংখ্য ধরনের অভিযোগ, তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে তিনি কিভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন? আপনি এটি কোন জায়গা থেকে আশঙ্কা করছেন? এটা আমি মনে করছি এখন যেটা ঘটনা ঘটেছে, যেমন আমি বললাম এই নির্বাচনটা সম্পূর্ণ একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, কাজে যাকে যাকে নেওয়া হয়েছে এটা সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। এটার মধ্যে তো মেইন হোতা বা মেইন, যেহেতু সরকারের প্রধান ছিলেন তখন তত্ত্বাবধায়ক সরকার, আর এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কাজে ওনার আন্ডারেই তো ঘটনাটা ঘটেছে, ওনার আন্ডারেই তো সরকার গঠিত হয়েছে, যারা এখন হয়েছে ওনার আন্ডারেই তো বিরোধী দল গঠিত হয়েছে এবং যারা এমপি হয়েছে। কাজেই এখন পর্যন্ত তো ওনাকে টাচ করার কথা নয়, কেননা যারা এখন আছেন তারা তো ওনার উপর অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, যারা ক্ষমতায় আছেন। যদিও ওনারা হয়তো নিজেরাই সরাসরি জড়িত ছিলেন না, কিন্তু ওনারা ক্ষমতায় গেছেন এখনো, যে কোনো ভাবে হোক ডাক্তার ইউনূস তাদেরকে হেল্প করেছে ক্ষমতায় আসতে, কাজেই তার প্রতি তো তাদের একটা কৃতজ্ঞতা থাকাটাই স্বাভাবিক। তবে আমি যেটা বলছি, ক্ষতির ব্যাপারটা হবে এনারা এটা ক্ষতি তো এটা হবেই, যেহেতু জিনিসগুলোকে ওনারা কতদিন ধামাচাপা দিয়ে রাখবেন। আমি যেটা বলছিলাম, হানা ভোটের জন্য প্রায় কোন বিবিসিটি বিভিন্ন জায়গায় দেখলাম 100 বা 200 কোটি টাকা ওনার সিএসআর ফান্ড থেকে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড থেকে দিতে চেয়েছিলেন, তার মধ্যে অলরেডি 4 কোটি টাকা ডিসবার্স করেছেন। কিসের জন্য? হানা ভোটের জন্য, যেটা অনৈতিক। কেননা এই হানা ভোটটা আমি আগাগোড়াই বলেছি যে এটা একটা অর্ধসত্যকে অত্যন্ত অস্বচ্ছ প্রক্রিয়া, আমার ধারণায় অস্বচ্ছ প্রক্রিয়ায় মানুষকে একটা বোকা বানানোর চেষ্টা করেছে। সেখানে প্রায় শেষ পর্যায়ে আমি 2-3টি প্রশ্ন আপনার কাছে একটু করতে চাই। সেটা হচ্ছে যে এখন খেলছে কারা, নাকি খেলা থেমে গেছে? সাধারণত বিরোধী শক্তি থেকে শুরু করে বিদেশি যে শক্তিগুলো ছিল, এখন এখন কি খেলা চলছে আপনার মনে হয়, খেলা আপাতত থেমে গেছে? না না, খেলা তো থামেনি, অফকোর্স নট। এখন আমাদের দেশের রাজনৈতিক ভবিষ্যৎ তো আমাদের দেশের জনগণের চেয়ে বাইরের মানুষকে ডিসাইড করছে বলে আমার ধারণা হচ্ছে। এটা দুর্ভাগ্যক্রমে এটাই আমার কাছে সত্য মনে হচ্ছে। কাজে খেলা তো চলছেই বিভিন্ন কারণে। যেমন গতবার ইলেকশনের আগে আওয়ামী লীগকে বাদ দিয়ে না আসলে জামাত ক্ষমতা আসতে পারবে না, জামাত অলরেডি ক্ষমতা এসেই গেছে, এরকম একটা ধমক তোলা হয়েছিল। কিন্তু মানে কেননা জামাত সব মেশিনারি কিনে ফেলেছিল, পরে যে কোনো ভাবে দেখা গেল জামাত আসলো না, কিন্তু আওয়ামী লীগকে বাদ দেওয়ার পরে বিএনপি আসলো, মানে মন্দের ভালো, যাতে করে একটা সাম্প্রদায়িক শক্তি থেকে দেশকে রক্ষা হলো। তো এগুলো তো একেবারে স্বাভাবিক প্রক্রিয়া হয় নাই। তবে যারা জামাতকেও করতে চেয়েছিল তাদেরও একটা কোনো উদ্দেশ্য ছিল, যারা জামাতকে করতে দেয়নি তাদেরও একটা কোনো উদ্দেশ্য আছে। কাজে তারা তো এখনো, সেই খেলা তো এখনো শেষ হয়নি। এবং সবচেয়ে বড় কথা যেটা আমি মনে করি সবাই ইগনোর করছে, যে 11 কোটি মানুষ এই ভোটে অংশগ্রহণ করেনি, প্রায় অংশগ্রহণ করেনি, এবং তাদের মধ্যে বিশাল অঙ্কের মানুষ এখনো যারা বাইরে আছে, আনডিসাইডেড আছে। এবং বাইরে যে রাজনৈতিক দলগুলি আছে সেগুলোর মধ্যে আওয়ামী লীগ আছে, একটা অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক দল, এটা সম্পর্কে আমরা আন্ডারস্টিমেট করছি। তারপরে আরো অনেক বিষয় আছে, যে কাজেই এই জিনিসগুলো থাকার কারণ অবস্থায় কখনোই এটা স্বাভাবিক দেশ স্বাভাবিক পরিস্থিতিতে যেতে পারবে না। আর এই খেলা যেটা বলা হলো, এখনো হয়তো সামনের দিকের ভবিষ্যৎ নির্ণয় করা হবে এইসব খেলা দেখেই। অনেকের অনেক ইন্টারেস্ট আছে, এবং সেই ইন্টারেস্ট গুলো কে কিভাবে মানে শেষ পর্যন্ত নিয়ে যাবেন এটাই দেখার বিষয়। যেমন বাণিজ্য চুক্তির কথা বলি একটা, আমি বাণিজ্য চুক্তি যেটা হলো না, খুব আলোচনা হচ্ছে, এই জন্য বলছি। বাণিজ্য চুক্তির সময় আমার একটা মজার ব্যাপার হলো, আমি কমার্স মিনিস্ট্রি চালিয়েছি, যারা করলেন এবং যারা এটাকে, যাদের কথা বললেন, যারা কনসেন্ট নিয়ে দিয়েছেন, এনাদের সবার কিন্তু একটাই শুধু লক্ষ্য ছিল, সেটা হলো ক্ষমতা থাকা অথবা ক্ষমতায় যাওয়া, ক্ষমতা কেন্দ্রিক। এনারা কিন্তু দেশ জনগণ কোনো কিছুর ভবিষ্যৎ কিছু দেখেননি, ওরা কোনো হিসাব নিকাশ করেননি। ওরা বলছে যে আমরা করতে চাই কেন, তত যারা ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন, আর যারা বলেছেন যাদের কনসেন্ট নিয়েছে তারা মনে করেছেন যে এই আমেরিকার সঙ্গে থাকলে তাদের পাওয়ারে যেতে পারবে। বিএনপিও মনে করেছে তাদেরকে রাজনৈতিক কারণে শুধু নিজস্ব পাওয়ারে যাওয়ার স্বার্থে তারা দেশের স্বার্থ ইগনোর করে। এটা আমার ধারণা। যেটা দরকার ছিল সেটা হলো, যদি আমরা এটা করি তাহলে আমাদের ভালো কি হবে খারাপ কি হবে, যদি না করি ভালো কি হবে খারাপ কি হবে, খালি ইকোনমিক না, রাজনৈতিক দিক থেকে এগুলো একটা বিশ্লেষণ করে এটাকে মোটামুটি একটা সবাই মিলে বসে বা একটা প্রচার করে, তারপরে আর প্রথম কথা বলা ছিল, আমি হলে যেটা বলতাম, আমেরিকাকে বলতাম আমি নন ডিসক্লোজার কোনো আমি মানতে পারবো না, এটা আমাদের দেশের সংবিধান পারমিট করে না, আমার বিবেক পারমিট করে না। আমাকে দেশবাসীর
কাছে আমি দায়বদ্ধ। এই দেশটা হলো সাধারণ নাগরিক, তাদের দেশ। আমার একার কোনো দেশ না। কাজেই দেশবাসীকে গোপন করে আমি কোনো কিছু করতে পারবো না দেশের কোনো স্বার্থে। কোনো স্বার্থ সবশেষ তারা পর্যায়ে আপনার কাছে যে বিষয় জিজ্ঞাসাটা, এর উত্তরটা নিয়ে আমরা শেষ করবো। সেটি হচ্ছে যে আপনি রাজনৈতিক শূন্যতার কথা বলছেন, আওয়ামী লীগকে আন্ডার এস্টিমেট করার কথা বলছেন, জাতীয় পার্টিকে জোর করে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা বলছেন। এই সবের সঙ্গে মিলিয়ে বাণিজ্য চুক্তিটা যদি সামনে নিয়ে আসি, আমি ভূ রাজনৈতিক জায়গা থেকে যদি আপনাকে প্রশ্ন করি, এই বাণিজ্য চুক্তি কেন্দ্র করে এবং যে এই রাজনৈতিক বিষয়গুলো চলছে সেগুলোকে কেন্দ্র করে আপনি সামনে কোন বাংলাদেশকে দেখছেন? অত্যন্ত অনিশ্চিত ভবিষ্যৎ। আমি মনে করি যে যেটা প্রথম বলেছিলাম, অশনি সংকেত। আমাদের দেশের সামনের দিকে যেটা বড় সমস্যা আমি মনে করি দেখা দিতে পারে, রাজনৈতিক অস্থিরতা আরো বাড়তে পারে এবং এটাকে সাংঘর্ষিক দিকে চলে যেতে পারে। যদি দমন পীড়ন নীতি শুরু হয় তাহলে দেশে একটা গৃহযুদ্ধের পর্যায়ে যেতে পারে, এটা আমি আশঙ্কা করি। আর তার আগেই যে পরিস্থিতি আমাদের দেশে অর্থনৈতিক যে অবস্থা সৃষ্টি হয়েছে, আমি মনে করি দেশে একটা দুর্ভিক্ষ অবস্থা আসতে পারে। এটা আমি আমার আশঙ্কা থেকে বলছি, এটা হবে। আমি ডেফিনিট না, বাট আমার হিসাবে বলছি। আমি কয়েকটা রিপোর্ট, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট, ওয়ার্ল্ড ফুড এদের রিপোর্ট গুলো আমি দেখছি, এখানে আছে আমার কাছে। প্রত্যেকেই বলছে যে দারিদ্র্য সংখ্যা বাড়ছে, বেকারত্ব বাড়ছে, মানুষের কি খাদ্য সংকট হবে, প্রায় এত কোটি মানুষের খাদ্য সংকট হবে। ডিসেম্বরের মধ্যে 1.5 কোটি মানুষ খাদ্য সংকটে পড়বে। তারপরে বলা আছে যে অতি দরিদ্র হয়ে গেছে কত দেশে, দরিদ্র এবং অতি দরিদ্র সংখ্যা বাড়ছে। 1.5 কোটি 2 কোটি লোক অতি দরিদ্র হয়ে গেছে, নতুন দরিদ্র হচ্ছে। কাজেই আশঙ্কা তো হচ্ছে যে না খেয়ে থাকা লোকের সংখ্যা বাড়ছে, অর্ধভুক্ত হয়ে খেয়ে দেশের সংখ্যা বাড়ছে এবং এরা যে কোনো সময় এটাকে একটা বিস্ফোরণ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাকে ম্যানেজ করার মধ্যে যে সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশে এই মুহূর্তে নাই। এখন রাজনৈতিক পরিস্থিতি যদি এটা স্বাভাবিক না থাকে তাহলে এটা বড় ধরনের একটা বিপর্যয় ডেকে আনতে পারে। যত দমন নিপীড়ন হবে ততই কিন্তু এই জিনিসটিকে মানে সহিংসতার দিকে যাবে এবং সহিংসতার দিকে গিয়ে গৃহযুদ্ধের মতো অবস্থা সৃষ্টি হয়ে যেতে পারে। কাজে সামনের দিকে অনেক ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা আমি করছি। হবে, আমি মনে করছি এটা হবে না। আমি মনে করছি সরকারের একটা শুভ বুদ্ধির উদয় হবে এবং সকলে মিলেমিশে দেশটা চালানোর জন্য ওনারা চেষ্টা করবেন। আমরা ব্যক্তিগতভাবে আমি এবং আমার দল সর্বতভাবে বর্তমান সরকারকে সহায়তা করতে চাই। আমরা দেশটা ভালোভাবে চলুক, দেশের মানুষ খেয়ে পরে বেঁচে থাকুক, শান্তিতে ঘুমাতে পারুক, সামনের দিকে একটা সুন্দর ভবিষ্যৎ আমাদের ছেলেমেয়েরা দেখুক, এটাই আমার কামনা। এই আশাবাদী তো অবশ্যই আমাদেরকে ধ্বংসস্তূপের মধ্য থেকেও করতে হয়। আপনি সেই আশাবাদের কথাই আমাদেরকে শোনাচ্ছেন, নিশ্চয়ই আমরা আশাবাদী